লম্ববিন্দু কাকে বলে শুধুমাত্র সেটুকুই বুঝবো না, আমরা কোনো একটা ত্রিভুজের লম্ববিন্দুর অবস্থান কোথায় হবে, তার কোঅর্ডিনেটস বা তার স্থানাঙ্ক কিভাবে নির্ণয় করব, যখন আমরা সেই ত্রিভুজটির শীর্ষ বিন্দুগুলির স্থানাঙ্ক আমি জানা থাকবে বা আমাকে এই ডি পয়েন্টটি বিসি কে ট্যান কোণ সি এবং ট্যান কোণ বি অর্থাৎ ট্যান সি ট্যান বি রেশিওতে কিন্তু বিভক্ত বাই এইচডি এইচ বাই এইচডি এর যে রেশিও এখন আমার কাছে চলে এলো ট্যান বি প্লাস ট্যান সি বাই ট্যান এ। প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে স্থানাঙ্ক জ্যামিতির একটি গুরুত্বপূর্ণ কনসেপ্টকে আমরা বুঝবো, সেটি হচ্ছে অর্থ সেন্টার বা লম্ববিন্দু। কোনো একটি ত্রিভুজের লম্ববিন্দু কাকে বলে শুধুমাত্র সেটুকুই বুঝবো না, আমরা কোনো একটি ত্রিভুজের লম্ববিন্দুর অবস্থান কোথায় হবে, তার কোঅর্ডিনেটস বা তার স্থানাঙ্ক কিভাবে নির্ণয় করব, যখন আমরা সেই ত্রিভুজটির শীর্ষ বিন্দুগুলির স্থানাঙ্ক আমি জানা থাকবে বা আমাকে জানিয়ে দেওয়া হবে, এবং কোনো একটি ত্রিভুজের তিনটি যে কোণ, সেই কোণগুলিও যখন আমার কাছে জানা থাকবে, তখন তার স্থানাঙ্ক মানে সেই ত্রিভুজটির লম্ব বিন্দুর স্থানাঙ্ক কিভাবে নির্ণয় করব বা তার ফর্মুলাটি কিভাবে ডিরাইভ হলো, এই সব কিছু আজকের ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব। প্রথমে বলি যে এর ডেফিনেশন কি, লম্ববিন্দু বা অর্থ সেন্টারের ডেফিনেশন কি, প্রথমে সেটা বোঝার চেষ্টা করি। কোনো একটি ত্রিভুজ, সেটি যে কোনো ত্রিভুজ হতে পারে, সেটি সূক্ষ্মকোণী, স্থূলকোণী বা সমকোণী, যে কোনো ত্রিভুজ হতে পারে, সেই যে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে তার অপোজিট সাইডে বা বিপরীত বাহুর ওপর যদি আমরা লম্ব অঙ্কন করি, তাহলে আমরা প্রত্যেকে জানি কোনো একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু আছে এবং তার অপোজিটে তিনটি কিন্তু বাহু আছে। তাহলে এই যে এ বি সি একটি ত্রিভুজ অঙ্কন করলাম, এর তিনটি শীর্ষবিন্দু থেকে যদি তার উল্টো সাইডের বাহুর ওপর অপোজিট বাহুতে যদি একটা লম্ব অঙ্কন করি, অর্থাৎ এ পয়েন্ট থেকে আমরা বিসির উপর একটি যদি লম্ব অঙ্কন করি, অর্থাৎ এটিকে আমি নাম ডি দিলাম, এটিকে নাম ই দিলাম এবং এটির নাম যদি আমি এফ দিই, তাহলে এই যে এই ডি পয়েন্টটি, ই পয়েন্টটি এবং এফ পয়েন্টটি এখানে 90 ডিগ্রি কোণে যদি এই বাহুগুলি অবস্থান করে, এবং এই যে লম্বগুলি আমি অঙ্কন করছি, সেই লম্বগুলি কিন্তু সমবিন্দু হবে, অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট পয়েন্টে কিন্তু মিট করবে। আর এই যে মিট করলো, এই যে পয়েন্টটি একটি নির্দিষ্ট পয়েন্ট, সেই পয়েন্টটিকে বলবো আমরা লম্ববিন্দু বা অর্থ সেন্টার। তাহলে এক কথায় যদি কি বলি, আমরা এক কথায় যদি ডেফিনেশনটি বলতে হয়, তাহলে কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে তার অপোজিট বা বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বগুলির ছেদবিন্দুকে বলবো আমরা লম্ববিন্দু বা অর্থ সেন্টার। এবার এই নর্মালি আমরা অর্থ সেন্টারকে এইচ দ্বারা ডিনোট করে থাকি। কি দ্বারা? এইচ দ্বারা, অর্থাৎ এই পয়েন্টটি আমি এইচ দ্বারা ডিনোট করে থাকি। ঠিক আছে, তো লিখলাম আমি এইচ দ্বারা ডিনোট করে থাকি। আমরা মাথায় রাখবো এই অবস্থান, আমি এই যে ত্রিভুজটি আমি এঁকেছি, এটি আমার সূক্ষ্মকোণী হওয়ার জন্য এর অর্থ সেন্টারটি বা এর লম্ববিন্দুটি ত্রিভুজের মধ্যে কোনো একটি জায়গায় এর অবস্থান হয়েছে। কিন্তু তার অর্থ এই নয় যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে তার লম্ববিন্দুর অবস্থান কিন্তু তার ত্রিভুজের মধ্যে অবস্থান করবে। লক্ষ্য করে দেখব এই সমকোণী ত্রিভুজের এই যে কোণটি, মানে যে কোণটি সমকোণ, তার যে শীর্ষবিন্দু, সেটি কিন্তু অ্যাকচুয়ালি এই ত্রিভুজের লম্ববিন্দুকে ইঙ্গিত করছে বা লম্ববিন্দু হবে। কেন কি? কারণ দেখো, এই শীর্ষবিন্দু থেকে আমি এর পয়েন্টের উপর একটি লম্ব অঙ্কন করলাম, এটি 90 ডিগ্রি। এবার এই শীর্ষবিন্দু থেকে যদি আমি লম্ব অঙ্কন করতে যাই, তাহলে এই বাহুর উপর, মানে এর উল্টো দিক, মানে এই বাহুটির উপর, তাহলে এই বাহুটি হচ্ছে কিন্তু এর লম্ব। আবার একই রকমভাবে এই পয়েন্ট থেকে, মানে এই শীর্ষবিন্দু থেকে এই বাহুটির উপর যদি লম্ব অঙ্কন করি, তাহলে এই বাহুটি হচ্ছে লম্ব। এই তিনটি বাহু, মানে এই লম্ব এবং এই লম্ব এবং এই লম্ব, এই তিনটি লম্ব কিন্তু একটি পয়েন্টে মিট করছে, সেটি হচ্ছে এই শীর্ষবিন্দুটি। অর্থাৎ একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে কোণটিতে সমকোণ তৈরি হয়েছে, ঠিক সেই শীর্ষবিন্দুটি, ত্রিভুজের সেই প্রান্তের শীর্ষবিন্দুটি হচ্ছে সেই ত্রিভুজের লম্ব বিন্দুর অবস্থান হবে। এবার যদি এটি স্থূলকোণী হয়, স্থূলকোণী হলে লক্ষ্য করবে, যদি একটি স্থূলকোণী হয়, তাহলে
যদি একটি স্থূলকোণী ত্রিভুজ হয় তাহলে লক্ষ্য করবে এর এই অ্যাঙ্গেলের এগেনস্টে তো আমার এখানে এইরকম একটি পজিশনে যে লম্ব হবে সেটি তো ঠিক আছে, কিন্তু এই পয়েন্টে যদি আমি লম্ব অঙ্কন করতে যাই তাহলে দেখব আমার এই যে বাহুটি এর বর্ধিত অংশকে, এই বর্ধিত অংশটির ওপর কোনো একটি বাহ্যিকভাবে কোনো একটি পয়েন্টে কিন্তু ছেদ করছে, মানে এই পজিশনে কিন্তু এই লম্ব বিন্দুটি হবে, মানে লম্বটি অঙ্কিত হবে। একই রকমভাবে এই পয়েন্ট থেকে যদি আমি এই বাহুর উপর লম্ব অঙ্কন করতে যাই, লক্ষ্য করে দেখবো ঠিক এরকম পজিশনে হবে। আবার একই রকমভাবে আমরা যদি এগুলি বর্ধিত করি, ঠিক তারা একটি নির্দিষ্ট জায়গায় ছেদ করবে, সেটি হচ্ছে ঠিক এই পয়েন্টে। অর্থাৎ কোনো একটি স্থূলকোণী একটি ত্রিভুজের ক্ষেত্রে ভালো করে লক্ষ্য করে দেখো, আমাদের কাজ কি, প্রথমে ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু থেকে আমাকে লম্ব অঙ্কন করা তার অপোজিট বাহুর উপর। এবার এক্ষেত্রে এই শীর্ষবিন্দু থেকে, এই ত্রিভুজের এই শীর্ষবিন্দু থেকে এই বাহুর উপর তো লম্ব আমি অঙ্কন করতেই পারি, কারণ আমার কাছে অপশন আছে। কিন্তু এই শীর্ষবিন্দু থেকে যখন আমি লম্ব অঙ্কন করতে গেলাম তখন দেখলাম লম্বটি কিন্তু আর এই বাহুকে বর্ধিত না করলে কিন্তু তৈরি হচ্ছে না। তাহলে আমি লম্বটিকে বর্ধিত করলাম, তার সেই বর্ধিত বাহুটিকে একটি জায়গায় ছেদ করলাম এবং সেটিকে আমি আরও বাড়ালাম। একই রকমভাবে এই পয়েন্টটিও কিন্তু এই ত্রিভুজের এই বাহুটির বর্ধিত অংশের ওপর কোনো একটি পয়েন্টে ছেদ করলো, তাকেও আমরা বাড়ালাম এবং এই বাহুটিকে আমরা উপরের দিকে বাড়ালাম। তাহলে ত্রিভুজের বাইরের একটি অংশতে এরা সমবিন্দু হচ্ছে, সমবিন্দু হবেই। আর যেখানে যে বিন্দুটি সমবিন্দু হবে সেই পয়েন্টটিকে আমরা বলবো সেই ত্রিভুজের লম্ববিন্দু। তাহলে এখন পর্যন্ত আমরা তিনটে কনসেপ্টকে বুঝলাম যে লম্ববিন্দু কাকে বলে, লম্ববিন্দুর অবস্থান কি। এবার আমরা বুঝবো লম্ববিন্দুর স্থানাঙ্ক কিভাবে নির্ণয় করা যায়। ঠিক আছে, তো এবার আমরা কোঅর্ডিনেট জিওমেট্রি বা স্থানাঙ্ক জ্যামিতির আমার কাছে আমরা কনসেপ্টে আমরা আসবো। দেখো সর্বপ্রথমে আমরা কি বললাম যে শীর্ষবিন্দুগুলি, কোনো একটি ত্রিভুজের শীর্ষবিন্দুগুলির স্থানাঙ্ক কিন্তু আমার জানা আছে। আমরা কি জানি যে এ যে শীর্ষবিন্দু তার স্থানাঙ্ক হচ্ছে x1, y1, বি পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে x2, y2 এবং সি পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে x3, y3। তার সাথে সাথে আমাকে বলে দেওয়া হয়েছে এই যে এ অ্যাঙ্গেলটি, অর্থাৎ কোণ BACAB বা BAC, কোণ বি, এই কোণ এ এই অ্যাঙ্গেলটিও বলে দেওয়া আছে, কোণ বি অ্যাঙ্গেলটি এবং কোণ সি অ্যাঙ্গেলটি আমাকে কিন্তু বলে দেওয়া আছে। আমাকে এই ত্রিভুজের তিনটি অ্যাঙ্গেল অর্থাৎ কোণ এ, কোণ বি এবং কোণ সি কে আমাকে বলে দেওয়া আছে, জানিয়ে দেওয়া আছে, এবং তার সাথে সাথে আমাকে এ পয়েন্টটি, বি পয়েন্টটি এবং সি পয়েন্টটির স্থানাঙ্ক কিন্তু আমাকে বলে দেওয়া আছে। তাহলে আমি এই বিন্দুটির স্থানাঙ্ক কিভাবে নির্ণয় করব? আগের ভিডিওগুলিতে ভর কেন্দ্র, বহিঃ কেন্দ্র, অন্তঃকেন্দ্র তার যখন আমরা কোঅর্ডিনেটস বা স্থানাঙ্ক নির্ণয় করতে শিখেছিলাম বা বুঝিয়েছিলাম, সেখানে আমরা একটা জিনিস লক্ষ্য করেছিলাম, আমরা এখানে সেকশন মেথডকে ইউজ করেছি। কিন্তু সেকশন মেথডকে ইউজ করতে গেলে আমাকে জানতে হবে কোনো একটি বিন্দু পয়েন্টে কোনো একটি সরলরেখাংশকে কি রেশিওতে বিভক্ত করেছে। অর্থাৎ আমি বলতে চাইছি এই যে আমি যদি এই পয়েন্টটি বের করতে চাই, এইচ পয়েন্টটি বের করতে চাই, এর স্থানাঙ্ক বের করতে গেলে আমি এ পয়েন্টের স্থানাঙ্ক জানি x1, y1, ডি পয়েন্টে যদি স্থানাঙ্ক আমি বের করতে পারি, তাহলে তার সাথে সাথে যদি এই এইচ পয়েন্টটি এ ডি কে এই রেখাংশ দিয়ে কি রেশিওতে বিভক্ত করেছে, অর্থাৎ AH বাই HD এই রেশিওটি যদি বের করতে পারি তাহলে আমরা সেকশন মেথডকে ইউজ করব। এই ডি পয়েন্টের স্থানাঙ্ক বের করতে গেলে আমাকে BD ইজ টু DC, অর্থাৎ ডি পয়েন্টে BC কে কি রেশিওতে বিভক্ত করেছে সেটিও বের করতে খুব দরকার হবে, কারণ আমি বি পয়েন্টের স্থানাঙ্ক এবং সি পয়েন্টের স্থানাঙ্ক কিন্তু জানি, কিন্তু আমি জানি না কি আমার এই ডি পয়েন্টটি BC কে কোন রেশিওতে বিভক্ত করেছে সেটি জানি না, সেটা আমাকে জানতে হবে। কিভাবে জানবো? আমরা এক্ষেত্রে যেহেতু আমি জানি যে কিছু অ্যাঙ্গেল এখানে লম্ব অঙ্কন করার জন্য আমরা প্রচুর ট্রায়াঙ্গেল কি এখানে লক্ষ্য করেছি। কীরকম? ধরো একটি ADB একটি ট্রায়াঙ্গেল লক্ষ্য করছি, বড় একটি অর্ধেক ট্রায়াঙ্গেল ভালো করে বলতে থাকো, ABD একটা ট্রায়াঙ্গেল লক্ষ্য করছি, এটি কিন্তু সমকোণী ত্রিভুজ। আবার ছোট্ট ত্রিভুজ দেখো, এইটি একটি সমকোণী ত্রিভুজ, BHD একটি সমকোণী ত্রিভুজ, আবার BHF একটি সমকোণী ত্রিভুজ, কারণ কি একটি কোণ সমকোণ। আবার
এইচ ডি সি এইটি একটি সমকোণী, অর্থাৎ 1 2 3 4 5টি সমকোণী ত্রিভুজ পাচ্ছি ছোট ছোট, তার সাথে সাথে এই একটা বড় ত্রিভুজ, এই একটি বড় ত্রিভুজ, এই যে আরেকটি বড় ত্রিভুজ, এরকম করে আমরা অসংখ্য বলবো না, অনেকগুলি সমকোণী ত্রিভুজ কিন্তু এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এবার সমকোণী ত্রিভুজ দেখলেই আমাদের কয়েকটা জিনিস মাথায় আসে। সমকোণী ত্রিভুজ যখনই মাথায় আসে আমাদের আইদার পিথাগোরাসের সূত্র মাথায় আসে, নতুবা আমাকে ট্রিগোনোমেট্রিক অপেক্ষকগুলির কথা মনে পড়ে, বা ট্রিগোনোমেট্রির অপেক্ষক কথাগুলি মনে পড়ে। তো এক্ষেত্রে আমরা ত্রিকোণমিতিক অপেক্ষক দিয়ে ইউজ করে আমরা বাহু বের করতে পারি। দেখো আমরা বিডি দরকার, তো আমার বিডি দরকার, তাহলে আমি যদি এ বিডি এই ত্রিভুজটির কথা ভাবি, এ বিডি এই ত্রিভুজের কথা যদি ভাবি, আমার বিডি দরকার, মানে বাহু দরকার। আমি অন্য যে কোনো বাহুর ক্ষেত্রে বিডির কি রেশিও বের করতে পারি? বিডির সম্পর্ক, অর্থাৎ বাহুর সঙ্গে সম্পর্কিত এমন একটি অপেক্ষকের দ্বারা আমি বিডিকে বের করতে পারবো, আবার ডিসিকেও বের করতে পারবো। কি? এই ডিসি যেহেতু এই যে একটি সমকোণী ত্রিভুজ তার মধ্যে অবস্থান করছে, সেজন্য আমরা বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো? দেখো, এই যে এ বিডি, এখন ত্রিভুজ এ বিডি এটি সমকোণী ত্রিভুজ, এতে কোনো ডাউট নেই। দেখো, ভালো করে লক্ষ্য করে দেখো, এ বিডি এটি একটি সমকোণী ত্রিভুজ, কারণ কি এই কোণটা এর সমকোণ এ বিডি। তাহলে এই কোণটি সমকোণ হলে আমি এই কোণটি জানি অ্যাঙ্গেল হচ্ছে বি, অ্যাঙ্গেল বি আমার জানা আছে, এই কোণটি অ্যাঙ্গেল বি। তাহলে আমি যদি ট্যান থিটা ইউজ করি, ট্যান অফ কোণ বি যদি আমি ইউজ করি, এই কোণের রেসপেক্টে যদি ট্যান মানে কি জানি আমি? লম্ব বাই ভূমি। লম্ব এখানে কি? এই কোণের রেসপেক্টে লম্ব হচ্ছে এডি বাই ভূমি কি? বিডি। আমি এটি বের করতে চাইছি, বিডির ভ্যালু বের করতে চাইছি, তাহলে বিডি কি পাচ্ছি আমরা এখান থেকে? বিডি সমান পাচ্ছি এডি বাই ট্যান কোণ পি। ঠিক আছে, আমরা পাচ্ছি বিডি সমান এডি বাই ট্যান বি। এটি যদি 1 নম্বর সমীকরণ রেখে দিই। সেকেন্ড, আমরা এই ট্রায়াঙ্গেলের কথা ভাবছি, এডিসি এটিও একটি সমকোণী ত্রিভুজ, কারণ এই কোণটি সমকোণ। তাহলে এডিসি এর ত্রিভুজ এডিসি এর এই কোণটি কি? এই কোণটি কোণ সি, আমাকে বলা আছে কোণ সি। তাহলে এই কোণের রেসপেক্টে যদি আমি ট্যান নিই, তাহলে লম্ব বাই ভূমি, মানে এডি বাই ডিসি। তাহলে ট্যান অফ কোণ সি সমান লম্ব, মানে এডি বাই ডিসি। এবার এখান থেকে আমি ডিসি মান বের করতে চাইছি, ডিসি ভ্যালুটি বের করতে চাইছি। কি পাচ্ছি? তাহলে ডিসি ইজ ইকুয়াল টু এডি বাই ট্যান কোণ সি। আমি এই পজিশনে এসেছি। এবার এটি আমি 2 নম্বর নাম দিলাম। ওকে, কোনো অসুবিধা নেই। এবার আমরা কি বের করতে চাচ্ছি? বিডি বাই ডিসি। আমরা যদি তাহলে এক নম্বর সমীকরণ বিভক্ত 2 নম্বর সমীকরণ যদি করে ফেলি, তাহলে 1 বিভক্ত 2 করে কি পাচ্ছি? পাচ্ছি বিডি বাই ডিসি ইজ ইকুয়াল টু এডি ট্যান বি ডিভাইডেড বাই, আমরা উল্টে লিখছি ডিভাইডেড বাই এডি বাই এসিকে আমরা উল্টে নিচ্ছি, গুণ করে নিচ্ছি ট্যান কোণ সি বাই এডি। আমরা এডি কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি? ট্যান কোণ সি বাই ট্যান কোণ বি। তাহলে আমি কি পেলাম? আমরা বিডি বাই ডিসি তার রেশিও, বিডি বাই ডিসি তার যে রেশিও সেটি পেলাম কি? ট্যান সি বাই ট্যান বি, ট্যান কোণ সি ট্যান কোণ বি। এই রেশিওতে আমাকে এই ডি পয়েন্টটি বিসিকে ট্যান কোণ সি এবং ট্যান কোণ বি, অর্থাৎ ট্যান সি ট্যান বি রেশিওতে কিন্তু বিভক্ত করছে। যদি সেটি হয়, তাহলে আমি ডি পয়েন্টে সেকশন মেথডকে ইউজ করব। ডি পয়েন্টের কোঅর্ডিনেটস বের করতে আমরা সেকশন মেথডকে ইউজ করব। কি করে? এটি ইন্টু এক্স কোঅর্ডিনেটস প্লাস এটি ইন্টু এক্স কোঅর্ডিনেট ডিভাইডেড বাই এটি প্লাস এটি। একই রকম ওয়াই কোঅর্ডিনেটস কী করে বের করব? এটি ইন্টু ওয়াই কোঅর্ডিনেটস প্লাস এটি ইন্টু ওয়াই কোঅর্ডিনেটস ডিভাইডেড বাই এটি প্লাস এটি। এই সেকশন মেথডকে ইউজ করব, তাহলে ডি এ পয়েন্টের আমি স্থানাঙ্ক বের করতে পারবো।
লক্ষ্য করে দেখো আমরা এক্ষেত্রে দেখো আমরা এখানে আমরা যেখানে সমকোণী ত্রিভুজ সেখানে আমরা ত্রিকোণমিতিক অ্যাসপেক্টকে আমরা কাজে লাগালাম, সেক্ষেত্রে আমরা এই জিনিসটি পেলাম। আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখো লক্ষ্য করে দেখো আমরা এই ডি পয়েন্টের রেসপেক্টে আমরা যেমন এটি বের করতে রেশিওটি বের করতে পেরেছি, আমরা এই ই পয়েন্টের রেসপেক্টেও কিন্তু আমরা এই রেশিওটি ইসি এবং এই এর আমরা রেশিওটি বের করতে পারতাম, মানে এই ডিভাইডেড বাই ইসিও বের করতে পারতাম এবং এফ ডিভাইডেড বাই এফ বি বের করতে পারতাম সেম পদ্ধতিতে, যদি আমরা অ্যাঙ্গেলটি এর এগেনস্টে এবং এর এগেনস্টে নিতাম, তাই না? আমরা কি পেতাম যে ই ডিভাইডেড বাই ইসি পেতাম ট্যান সি ডিভাইডেড বাই ট্যান এ, আবার এফ ডিভাইডেড বাই এফ বি কি পেতাম ট্যান বি বাই ট্যান এ, ঠিক এই রেশিওতে বিভক্ত হতো। তো স্বাভাবিকভাবে আমি কোনো একটিকে পয়েন্টকে তুলছি, আমি ডি পয়েন্ট নিয়ে কাজ করছি এখন, ই পয়েন্টে আর এফ পয়েন্টে ভেবে লাভ নেই, আমি এই ডি পয়েন্টকে ইউজ করব এবং ডি পয়েন্টের স্থানাঙ্ক বের করব। তারপরে আমরা এ এইচ এবং এইচ ডি এর যে রেশিও, এই এইচ পয়েন্ট ডি এই এ ডি বাহুকে কোন রেশিওতে বিভক্ত করেছে সেটি বের করব। তারপরে এখানে আমরা সেকশন মেথডকে ইউজ করে আমরা এইচ এর স্থানাঙ্ক নির্ণয় করব। দেখা যাক এবার কি করে করা যায়। তাহলে আমি যেটি পেলাম সেটিকে আমি একদিকে লিখে বাকি অংশটি মুছে ফেলছি। এবার যদি আমরা ডি এর স্থানাঙ্ক বের করতে চাই, ডি কি করে পাচ্ছি আমরা ট্যান সি ইন্টু এক্স থ্রি, মানে এক্স থ্রি ট্যান সি প্লাস ট্যান বি ইন্টু এক্স টু ট্যান কোণ বি বাই ট্যান সি প্লাস ট্যান বি, এটি পাচ্ছি আমরা সেকশন মেথডকে ইউজ করে এক্স কোঅর্ডিনেটস ডি পয়েন্টের আর ওয়াই কোঅর্ডিনেটস কি বের করবো ট্যান সি ইন্টু ওয়াই থ্রি, মানে ওয়াই থ্রি ট্যান সি প্লাস ওয়াই টু ট্যান বি বাই ট্যান সি প্লাস ট্যান বি। এটি কি পেলাম আমরা, এই অংশটি পেলাম আমরা ডি পয়েন্টের কোঅর্ডিনেটস, তাই না? ঠিক আছে, তো আমরা সেকশন মেথডকে ইউজ করে ডি পয়েন্টের কোঅর্ডিনেটস পেয়ে গেছি। এবার দেখো আমরা এ এইচ চাই, আমাদের এ এইচ চাই। তো আমরা লক্ষ্য করে দেখবো যে এ এইচ কোন সমকোণী ত্রিভুজের একটি বাহুকে রিপ্রেজেন্ট করছে, সেটি যদি আমার অতিভুজ হোক বা ভূমি হোক বা লম্ব হোক সেটা ম্যাটার করছে না, কারণ আমরা জানি আমরা তিনটে সাইন কস ট্যান তিনটেই জানি, আমরা তিনটি অপেক্ষকের আমরা রেশিও কীভাবে আছে সেটি জানি আমরা, যেমন সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতি আর ভূমি বাই অতি সমান কস, আর ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি। যে কোনো সমকোণী ত্রিভুজে এ এইচ সেটি লম্ব হিসাবে থাকুক বা ভূমি হিসাবে থাকুক বা অতিভুজ হিসাবে থাকুক আমাকে সেটা ম্যাটার করছে না। এইবার কথা হচ্ছে যে এই যে আমি দেখতে পাচ্ছি যে এই এ এইচ এই ত্রিভুজ অর্থাৎ এ এফ এইচ এই ছোট্ট একটি যে ত্রিভুজ এ এফ এইচ এই ত্রিভুজের অতিভুজ আকারে থাকছে এই কোণের রেসপেক্টে, তাই না? এই কোণের রেসপেক্টে আবার এই ত্রিভুজেরও আমি বলতে পারি এই ত্রিভুজের অর্থাৎ এ এইচ ই এই ত্রিভুজেরও অতিভুজ আকারে থাকছে এই কোণের রেসপেক্টে। তো আমি যে কোনো একটি কোণকে নিলে আমি কাজ করব, আমরা এই ত্রিভুজকে নিয়ে কাজ করছি। এবার তোমার মাথায় আসবে যে এই ত্রিভুজের এই পুরো অ্যাঙ্গেলটি তো এ, তাহলে এই ছোট্ট অ্যাঙ্গেলটি অর্থাৎ এই অ্যাঙ্গেলটি এর ভ্যালু কত সেটা দরকার। কারণ আমি যদি এই ত্রিভুজের সমকোণী ত্রিভুজের আমি এই অ্যাঙ্গেলের রেসপেক্টে যদি কোনো ত্রিগোণমিতিক অপেক্ষককে নিয়ে থাকি তাহলে এই অ্যাঙ্গেলটি আমাকে জানতে হবে। তো এই অ্যাঙ্গেলটি কীভাবে নির্ণয় করতে পারি, ভালো করে ভেবে দেখো যে এই যে অ্যাঙ্গেলটি এটি এই এ বি ডি এই যে ট্রায়াঙ্গেলটি এটারও একটি অ্যাঙ্গেল কিনা ভালো করে ভেবে দেখো। এই যে অ্যাঙ্গেলটি ছোট্ট ত্রিভুজের এই যে অ্যাঙ্গেলটি সেটি এ বি ডি, এই যে ত্রিভুজটি এ বি ডি এরও একটি অ্যাঙ্গেল, এর একটি কোণ। তো এই ত্রিভুজটির একটি কোণ 90 ডিগ্রি, একটি কোণ বি, তাহলে আরেকটি কোণ কত হবে? আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি, তাহলে একটি কোণ 90 ডিগ্রি, একটি কোণ বি, তাহলে স্বাভাবিকভাবে এই কোণটি হবে কত? এই কোণটি হবে, আমি এদিকে তীর দিয়ে লিখে দিচ্ছি, এই কোণটি হবে 90 ডিগ্রি মাইনাস কোণ বি, এই কোণটি হবে 90 ডিগ্রি মাইনাস কোণ বি। আবার একই রকমভাবে দেখো, লক্ষ্য করে দেখো আমরা এই কোণটি কেন বের করছি? কারণ আমাকে এই এইচ ডিও বের করতে হবে, এইচডি হচ্ছে
এই সিডিএইচ এই যে ট্রায়াঙ্গেলটির সেটির একটি বাহু লম্ব ধরতে পারি আমি। লম্ব কার রেসপেক্টে? এই কোণের রেসপেক্টে লম্ব। তাহলে এই যে সমকোণী ত্রিভুজটি, এই সমকোণী ত্রিভুজের এই কোণটি, আমি পুরো কোণটি জানি সি, তাহলে এই ছোট্ট কোণটি, এই কোণটি কত হবে? যে আমি এই কোণের রেসপেক্টে আমি যদি বের করব সেই কোণটি কত হবে? ভালো করে লক্ষ্য করে দেখো, এই যে কোণটি সেটি এই সিএফবি, এই যে একটি ট্রায়াঙ্গেল সিএফবি, এই যে একটি ট্রায়াঙ্গেল, এই নিচের একটি ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলেরও কিন্তু একটি কোণ, এই ট্রায়াঙ্গেলের এই কোণটি 90 ডিগ্রি, এই কোণটি বি, তাহলে স্বাভাবিক আবার এই কোণটিও 90 ডিগ্রি মাইনাস কোণ বিকেই রিপ্রেজেন্ট করবে। এবার আমরা কি করি? এবার আমরা এই ত্রিভুজ AHF এর আমার এই ত্রিভুজের এই কোণের রেসপেক্টে এটি হচ্ছে ভূমি, এফ ভূমি, কস আমি যদি বের করি কস অফ 90 ডিগ্রি মাইনাস কোণ বি, 90 কস অফ 90 ডিগ্রি মাইনাস বি, এই কোণের রেসপেক্টে কস মানে হচ্ছে ভূমি বাই অতি, ভূমি হচ্ছে এএফ বাই অতি হচ্ছে AH। এবার কস 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে সাইন থিটা, সাইন কোণ বি এখানে, তাহলে আমরা কি ইউজ করলাম? কস 90 ডিগ্রি মাইনাস থিটা, এই ফর্মুলাতে আমরা জানি কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে সাইন থিটা, তাহলে সাইন এখানে বি কোণ আছে, তাহলে সাইন বি ইজ ইকুয়াল টু AF বাই AH। আমার কি দরকার? আমার AH দরকার, তাহলে AH ইজ ইকুয়াল টু AF বাই সাইন কোণ বি, এটি আমি 3 নম্বর সমীকরণ রাখলাম। ওকে, খুব ভালো কথা। এবার এই ট্রায়াঙ্গেলের কথা ভাবি। এই ট্রায়াঙ্গেলের রেসপেক্টে মানে সিএইচডি ত্রিভুজ সিএইচটি এর ক্ষেত্রে আমি যদি এই কোণের রেসপেক্টে আমি যদি ভূমি বাই লম্ব, এটা আমার এই দরকার, এটি লম্ব বাই ভূমি বের করি, ট্যানই বের করি, লম্ব বাই ভূমি যদি বের করি, তাহলে কি অবস্থাতে আসবে? ট্যান 90 ডিগ্রি মাইনাস কোণ বি ইজ ইকুয়াল টু এইচডি বাই টিসি। আমার এইচডি ভ্যালু দরকার, তাহলে এইচডি ইজ ইকুয়াল টু বা ডিএইচ যাই বলি না কেন, এইচডি ইজ ইকুয়াল টু ডিসি ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে কট থিটা মানে কট অফ বি। এই যে অংশটি পেলাম আমি, এটি আমি 4 নম্বর সমীকরণ দিলাম। অর্থাৎ আমি এইচডির ভ্যালু এখন ডিসি কট বি, তাহলে আমি AH এর ভ্যালু এখন পেয়ে গেছি AF বাই সাইন বি, এবং ডিসিএইচডির AH এর ভ্যালু পেয়ে গেছি আমি AF বাই সাইন বি, এবং এইচডির ভ্যালু পেয়ে গেছি আমি ডিসি কট বি। এবার আমাকে বের করতে হবে কি? AH বাই এইচডি, আমাকে রেশিও বের করতে হবে। অর্থাৎ এইচ পয়েন্টটি এই AD রেখাংশকে কোন রেশিওতে বিভক্ত করার অর্থ হচ্ছে আমাকে বের করতে হবে AH বাই এইচডি। তার অর্থ AH বাই এইচডি হওয়ার অর্থ হচ্ছে এটি বিভক্ত এটি, অর্থাৎ AF আমি AH এর মান পেয়েছি AF বাই সাইন কোণ বি ইনটু, আমি যদি উল্টে নিই বা আমি যদি এটি ডিভাইডেড বাই 1 বাই ডিসি ইন্টু কট অফ বি, অর্থাৎ এইচডির ভ্যালু হচ্ছে ডিসি কট বি। স্বাভাবিকভাবে কোনো অসুবিধা নেই, এতদূর পর্যন্ত কোনো রকম ডাউট নেই। এবার কথা হচ্ছে দেখো, লক্ষ্য করে দেখো, সাইন বির মান আমি তো পেয়েই যাব, কোনো অসুবিধা নেই। কট বির মান আমি পেয়ে যাব, যেহেতু আমি বি এবং বি কট বি, আমরা এই বি কোণের মান যেহেতু জানি, সেই হেতু আমি সাইন এবং কট বি এর মান পেয়ে যাব। আমার প্রবলেম কোথায় আসছে? AF এবং ডিসি, AF এবং ডিসির ভ্যালু কিন্তু আমি জানি না। তো আমরা এমন কোনো সম্পর্কের মাধ্যমে আমাকে AF এবং ডিসিকে ক্যান্সেল করতে হবে, এবং যেসব জিনিসগুলো জানি আমাকে এই ইকুয়েশানে বা এই জায়গাতে আমাকে AF এবং ডিসির জায়গায় বসিয়ে রিপ্লেস করে আমি যেসব মানগুলো জানি সেগুলোকে আনতে হবে আমাকে। তো তার জন্য আমরা কী করতে পারি? আমরা একটু ভেবে দেখি। আমরা AFটি দেখো, আমরা এই ত্রিভুজটি, অর্থাৎ এই যে বড় একটি ত্রিভুজ AFC, এই ত্রিভুজের একটি ভূমিকে রিপ্রেজেন্ট করছে এই পুরো কোণের এগেনস্টে। অর্থাৎ এই AFH এটি একটি সমকোণী ত্রিভুজ, কারণ এই কোণটি সমকোণ। এই CAF এই ত্রিভুজটির কথা ভেবে দেখো, তার AF একটি বাহু বা ভূমি বলতে পারি এই কোণের রেসপেক্টে। তাহলে আমি
ভূমি এবং আমি এই তার অতিভুজকে নিয়ে যদি একটি সম্পর্ক বের করতে পারি, একই রকমভাবে আমি লক্ষ্য করে দেখি যে আমাকে কি বের করতে হবে, ডিসি। এই ডিসিটাও কিন্তু এই যে একটি ত্রিভুজ, দেখো এডিসি এই যে ত্রিভুজ এর একটি ভূমি এবং এর অতিভুজ এই, মানে আমি অতিভুজ এই ত্রিভুজের অতিভুজ এবং এই ত্রিভুজের অতিভুজ আর ভূমি, এদের যদি আমি রেশিও বের করতে পারি বা এদের ভ্যালু বের করতে পারি, আমি লক্ষ্য করছি অতিভুজ তো কেটে যাবে, আমি পেয়ে যাব এ এফ আর ডিসির ভ্যালু এ সির রেসপেক্টে কিছু একটি। বোঝার চেষ্টা করো, আমি এসি দুজন ক্ষেত্রেই কিন্তু অতিভুজ কমন, এই ত্রিভুজের ক্ষেত্রেও অতিভুজ এসি আসছে, আবার এই ত্রিভুজের ক্ষেত্রেও এই অতিভুজ কিন্তু আমার এসি আসছে। তাহলে আমরা এটি করার চেষ্টা করব, আমরা এই সিএফএ এই ত্রিভুজটির আমি এই কোণের রেসপেক্টে এফ বের করব, আর এই ত্রিভুজ এডিসি এই ত্রিভুজের এই সি কোণের রেসপেক্টে আমরা ডিসি এর ভ্যালু বের করার চেষ্টা করব। অনেকের মনে হবে যে ডিসি মানে তো ট্যান বি লেখা আছে, কিন্তু অ্যাকচুয়াল ব্যাপারটা সেটি নয়, ডিসির একটি ভ্যালু লেখা নেই, এখানে লেখা আছে বিডি ইজ টু ডিসি, অর্থাৎ বিডি এবং ডিসির অনুপাত লেখা আছে, অর্থাৎ এই বিডি ডি পয়েন্টটি বি এবং সিকে ট্যান সি ডিভাইডেড বাই ট্যান বি রেশিওতে বিভক্ত করে, ট্যান সি ট্যান বি রেশিওতে বিভক্ত করে। তার অর্থই নয় যে এটির ভ্যালু হচ্ছে ট্যান সি, এটির ভ্যালু হচ্ছে ট্যান বি, তাই না? তো এই জিনিসটা ক্লিয়ার থাকতে হবে। আমরা তাহলে এই যে কাজটি করেছি সেটুকু যদি মুছে দিই, নাহলে আমার লেখার পক্ষে অসম্ভব হয়ে যাবে। তো আমরা মুছে দিয়ে আমরা এখন এ এফ এবং ডিসির ভ্যালুকে পুট করি। এ ত্রিভুজ এ সি এফ এর কস কোণ এ, দেখো এই কোণের রেসপেক্টে বের করছি, এই কোণের রেসপেক্টে কি করছি, কস বের করছি, কসে কোন ত্রিভুজের, এই ত্রিভুজের এই সমকোণ ত্রিভুজের, তাহলে এর 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 কস মানে কি, ভূমি বাই অতি, মানে ভূমি মানে এ এফ, অতি মানে কি এসি, এই অবস্থায় থাকলো আমার। আর আমরা তাহলে এফ ভ্যালু কি পাচ্ছি, এ এফ ইজ ইকুয়াল টু এসি ইন্টু কস কোণ এ। একই রকমভাবে আমরা ত্রিভুজ এডিসি এর কস কোণ সি এর এগেনস্টে আমরা কস সি বের করছি, কি কস সি মানে হচ্ছে ভূমি বাই অতি, ভূমি এখানে ডিসি বাই অতি হচ্ছে এসি থাকলো। আমরা এখান থেকে ডিসির ভ্যালু বের করে দিই, ডিসি ইজ ইকুয়াল টু এসি ইন্টু কস কোণ সি। এবার এ এফ এর জায়গায় আমরা এসি কস এ বসিয়ে দিই, তাহলে আমরা কি পাচ্ছি, এ এইচ বাই এইচ ডি ইজ ইকুয়াল টু এ এফ এর জায়গায় আমরা বসিয়ে দিচ্ছি এই ভ্যালুটি, তাহলে এসি ইন্টু কস অফ কোণ এ বাই সাইন অফ কোণ বি তো ছিলই, ইন্টু ডিসির জায়গায় আমরা বসিয়ে দিই, ডিসির জায়গায় 1 বাই ডিসির জায়গায় বসিয়ে দিই এসি এইটি এসি কস ইন্টু সি কস কোণ সি ইন্টু কট কোণ বি কিন্তু ছিল, কট বি ছিলই অবশ্যই, ঠিক আছে। এবার আমরা দেখো এসিসি কেটে গেল। এবার দেখো আমরা ভালোভাবে লক্ষ্য করে দেখতে পাচ্ছি আমরা আননোন কোনো কিছু এখন কিন্তু নেই। ভেবে দেখো এই অ্যাঙ্গেল আমরা যখন জানি তিনটি, তার মানে আমরা প্রত্যেকটি কিছুর মান কিন্তু আমরা পেয়ে যাব, তাই না? তো কিন্তু আমরা একে আরও আমরা সিম্পলিফাই করার চেষ্টা করব। তো আমরা কি করব, এই কটকে আমরা যদি সাইন কসে ডিভাইড করে দিই, দেখো এখানে কস সাইন কস সব সাইন কসে আছে, তাহলে আমরা কি করব, এই কটকে আমরা সাইন কসে করে দিই। কট মানে কি কস বাই সাইন, কট মানে কস বাই সাইন, এবার উল্টে ভাগ আকারে আছে, উল্টে গেলে সাইন বাই কস হয়ে যাবে। অর্থাৎ আমি নেক্সট লাইনে কস কোণ এ বাই সাইন কোণ বি ইন্টু আমি উপরে এটি চলে গেলে কস বাই সাইন মানে সাইন কোণ বি বাই কস কোণ সি ইন্টু কস কোণ বি, এই আকারে লিখতে পারি। দেখো সাইন বি কিন্তু কেটে গেল, পড়ে থাকলো কি কস এ বাই কস সি ইন্টু কস বি, কস এ বাই কস সি ইন্টু কস বি। আমি যে জায়গাটি পেলাম সেটিকে আমরা লেখার চেষ্টা করি কি পেলাম, ঠিক আছে। তো এই অংশটি আমরা বুঝতে পেরে গেছি কিভাবে আনলাম, কিভাবে এনেছি। এবার আমরা এই বিষয়টিকে যদি আমরা বুঝতে পেরে থাকি, তাহলে এবার নেক্সট আমরা কি করতে চলেছি সেটি দেখার চেষ্টা করব।
আমরা এখন লক্ষ্য করছি যে এ এইচ বাই এইচ ডি এখন কস এ বাই কস সি কস বি। এবার আমরা যদি সি বি কোণের রেসপেক্টে উপরের অংশ কি এ কেও যদি আমরা সেইভাবে নিয়ে যাই, কারণ আমরা ভালো করে জানি যে ত্রিভুজের তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি, তার অর্থ হচ্ছে এ প্লাস বি প্লাস সি কোণ মানে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তার অর্থ হচ্ছে কোণ এ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস অফ কোণ বি মাইনাস কোণ সি এ প্লাস কোণ সি। তাহলে আমরা এই এই এ কে রিপ্লেস করার জন্য আমি যদি 180 ডিগ্রি মাইনাস কোণ বি প্লাস সি কে আমি লিখি, তাহলে আমি পাচ্ছি কি কস অফ কোণ এর জায়গায় আমি 180 ডিগ্রি মাইনাস অফ কোণ বি প্লাস কোণ সি লিখতেই কিন্তু পারি। আমরা সেটিকে ইউজ করলাম। এবার বাই কস কোণ সি কস কোণ বি। এবার উপরের অংশটি দেখো কস 180 ডিগ্রি মাইনাস থিটা, কস 180 ডিগ্রি মাইনাস থিটা, 180 ডিগ্রি মাইনাস থিটা অর্থাৎ সেকেন্ড কোঅর্ডিনেটের কস সবসময় নেগেটিভ, তাহলে নেগেটিভ চিহ্ন একটি সামনে এলো এবং কস অফ কোণ বি প্লাস কোণ সি উপরে থাকলো বাই নিচে যেরকম আছে কস কোণ সি ইন্টু কস কোণ বি আকারে থাকলো। এবার আমরা এখানে কি করব, cos b প্লাস সি মানে cos a প্লাস বি এর ফর্মুলা ইউজ করব। a প্লাস বির ফর্মুলা কি, cos a cos b sin a sin b, cos a cos b মাইনাস sin a sin b। আমরা যদি মাইনাস চিহ্নটি যেমন আগে ছিল থাকলো, আমরা উপরে cos কোণ b প্লাস ইন্টু ফর্মুলা ইউজ করছি cos কোণ c মাইনাস sin কোণ b ইন্টু সাইন কোণ সি ডিভাইডেড বাই একই রকমভাবে কস কোণ সি ইন্টু কস কোণ বি, যেরকম আছে সেরকম রেখে দিলাম। খুব সুন্দরভাবে লক্ষ্য করে দেখো আমরা একটি জায়গায় এসেছি যেখানে আমি কস বি কস সি কিন্তু কেটে যাচ্ছে ফার্স্টের সঙ্গে, এবং দ্বিতীয় ক্ষেত্রে আমি লক্ষ্য করছি সাইন বি বাই কস বি সাইন সি বাই কস সি। অর্থাৎ আমি যদি এটিকে ডিভাইড করি বা ডিস্ট্রিবিউট করি, এই অংশটি ডিভাইডেড বাই এই অংশটি মাইনাস এই অংশটি ডিভাইডেড বাই এই অংশটি যদি এখন করি, তাহলে পড়ে থাকছে কি এটি ডিভাইডেড বাই এটি করলে 1, অর্থাৎ মাইনাস অফ 1 মাইনাস সাইন বি বাই সাইন সি সাইন বি বাই কস বি সাইন সি বাই কস সি। তাহলে আমি ট্যান কোণ বি ইন্টু ট্যান কোণ সি এই আকারে কিন্তু পেয়ে যাচ্ছি, 1 মাইনাস ট্যান বি ইন্টু ট্যান সি, ঠিক এই আকারে পেয়ে যাচ্ছি। কত সুন্দরভাবে আমরা ট্যানে কিন্তু আমি কনভার্ট করলাম। এখনও কিন্তু আমার কাজ কমপ্লিট হয়নি। কেন হয়নি? কারণ আমরা আরও সিম্পলিফাই করতে হবে, আমাকে আরও সুন্দরভাবে সিম্পলিফাই করব। কীভাবে দেখো, আমরা এক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো, তোমাদেরকে প্রত্যেক ক্ষেত্রে বলি আমি যে গণিত কিন্তু সীমাবদ্ধতার মধ্যে নেই। আমরা কোঅর্ডিনেট জিওমেট্রি করছি, কিন্তু আমার মনে হচ্ছে কোনো জায়গা থেকে মনে হচ্ছে তুমি কোঅর্ডিনেট জিওমেট্রি করছো, তুমি ত্রিকোণমিতির একদম গুলে খেয়ে নিচ্ছ তাই মনে হচ্ছে। মানে ত্রিকোণমিতির প্রত্যেকটি পার্ট এখানে ইউজ হচ্ছে, আর তুমি কাজ করছো, অঙ্ক করছো বা কনসেপ্ট ক্লিয়ার কিসের করছো, কোঅর্ডিনেট জিওমেট্রির। তো দেখো, তো আমরা কোথায় কোন ক্ষেত্রে গণিতের কোন ফর্মুলা বা কোন কনসেপ্টকে ইউজ হবে সেটা আমরা কেউ জানি না। সেই ক্ষেত্রেই আমরা বলি যে গণিত মানে হচ্ছে ক্ল্যারিটি। আমাদের প্রত্যেকটি চ্যাপ্টার প্রত্যেকটি কনসেপ্টের ক্ল্যারিটি না থাকলে আমরা কোথাও না কোথাও ওজোর তো খাবই। তো দেখো এক্ষেত্রে আমরা ভালো করে জানি সূত্র কি, ট্যান এ প্লাস বি এর ফর্মুলা কিন্তু আমরা জানি। কি জানি? ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। এক্ষেত্রে আমরা এই এ বি এর জায়গায় বিসি আছে, অর্থাৎ আমরা যদি বিসি জায়গায় আমরা এ বির জায়গায় আমরা যদি বিসিকে লিখি, তাহলে এই ফর্মুলাটা কীরকম এসে দাঁড়াবে, ট্যান বি প্লাস সি ইজ ইকুয়াল টু ট্যান বি ইন্টু ট্যান সি বাই 1 মাইনাস ট্যান বি ইন্টু ট্যান সি। ঠিক এরকম ফর্মুলাটা এসে দাঁড়াবে না? এবার যদি এক্ষেত্রে আমি যদি এই 1 মাইনাস ট্যান বি ট্যান সি এর মানটি যদি বের করতে পারি, কী পাবো? আমরা পাবো এটির মান, আমরা নেক্সট লাইনে কী পাবো, 1 মাইনাস ট্যান বি ট্যান সি। আমি পাবো কি, এটি এদিকে নিয়ে এলাম, এটি এদিকে নিয়ে যাবো, তাহলে পাবো আমি ট্যান বি প্লাস ট্যান সি বাই 1 এই ট্যান বি প্লাস সি। ঠিক এরকম একটি জায়গায় পাবো না? আমরা একটি জায়গা আমরা কিন্তু পাবো। আমরা এই ঠিক এই জায়গাটি যেটি পাবো সেটি আমরা যদি এখানে রিপ্লেস করি তাহলে আমি কী পাচ্ছি, আমরা এই লাইনের পরের লাইনে আমরা করছি কি, মাইনাস যেরকম আছে সেরকম থাকলো, ব্র্যাকেটের মধ্যে এই জায়গাটি আমি লিখছি ট্যান বি প্লাস
tan c বাই tan b প্লাস সি। আবার আমরা লক্ষ্য করছি এখানে আমরা বি সি পেয়েছি, কিন্তু এখানে বি প্লাস সি আছে, একে আবার কি ভাঙবো, আবার ফর্মুলা ইউজ করবো না। দেখো লক্ষ্য করে দেখো, tan বি প্লাস সি, একে আমি বি প্লাস সি, ঠিক এই জায়গাটি বি প্লাস সি ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস এ, 180 ডিগ্রি মাইনাস এ। তাহলে আমরা বি প্লাস সি জায়গায় 180 ডিগ্রি মাইনাস এ করবো, তাহলে আমরা কি পাবো, মাইনাস অফ tan বি প্লাস tan সি বাই tan 180 ডিগ্রি মাইনাস এ। এবার আমরা জানি যে tan 180 মাইনাস থিটা, tan 80 মাইনাস থিটা মানে মাইনাস tan থিটা, কারণ কি থার্ড কোয়াড্রেন্টে ট্যানও কিন্তু নেগেটিভ। তাহলে আমরা এখান থেকে কি পাবো, এখান থেকে আমি পাবো এই যে এ এইচ বাই এইচ ডি, এই এ এইচ বাই এইচ ডি, এ এইচ বাই এইচ ডি এর যে রেশিও এখন আমার কাছে চলে এলো tan বি প্লাস tan সি বাই tan এ, কারণ এখানে মাইনাস চলে আসবে নিচে একটি এবং সেই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, অর্থাৎ আমি পাচ্ছি এই রেশিওতে। অর্থাৎ আমি এখন পেয়ে গেছি যে এইচ পয়েন্টটি বা এই লম্ব বিন্দুটি এ ডি রেখা অংশকে tan বি প্লাস tan সি বাই tan এ রেশিওতে বিভক্ত করে। এবার আমি এই পয়েন্টের কোঅর্ডিনেটস জানি x1 y1, এই পয়েন্টের কোঅর্ডিনেটস আমি জানি, আমি বের করেছি ডি পয়েন্টের কোঅর্ডিনেটস আমি জানি, তাহলে আবার এটিও জানি যে এই এইচ পয়েন্টটি এই এডিকে মধ্যের কোনো একটি জানি ইন্টারনালি ডিস্ট্রিবিউট করেছে কি রেশিওতে, tan বি প্লাস tan সি ডিভাইডেড বাই tan এ। তাহলে এর কোঅর্ডিনেটস আমি কি করে বের করব, প্রথমে এক্স কোঅর্ডিনেটস, আমরা প্রথমে এই এইচ পয়েন্টের এক্স কোঅর্ডিনেটস কি পাবো, এক্স কোঅর্ডিনেটস বা এক্স এর স্থানাঙ্ক কি পাবো, দেখি চেষ্টা করি সেটি। এক্স কোঅর্ডিনেটস পাবো হচ্ছে tan বি প্লাস tan সি, tan বি প্লাস tan সি ইনটু এর ডি পয়েন্টের এক্স কোঅর্ডিনেটস কি আছে 80, অর্থাৎ x3 tan সি প্লাস x2 tan বি বাই tan সি প্লাস tan বি প্লাস আমি কি করব, এই এইচডি মানে tan এ ইনটু কি করব এর এক্স কোঅর্ডিনেটস, এই এ পয়েন্টের এক্স কোঅর্ডিনেটস কি x1, পুরোটি ডিভাইডেড বাই 80 এর রেশিও প্লাস 80, অর্থাৎ tan বি প্লাস tan সি প্লাস tan এ। আমরা দেখবো এটি কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি x1 tan এ, x1 পড়ে থাকলো আমাকে x1 tan এ প্লাস x2 tan বি প্লাস x3 tan সি ডিভাইডেড বাই tan এ প্লাস tan সি tan বি প্লাস tan সি। এটি হবে এক্স কোঅর্ডিনেটস নির্ণয় করতে এই ফর্মুলাটি আমরা ইউজ করে থাকি। একই রকমভাবে আমরা যদি ওয়াই কোঅর্ডিনেটস নির্ণয় করি, কিভাবে নির্ণয় করব, আমরা একই রকমভাবে ওয়াই কোঅর্ডিনেটস কি পাবো, tan বি প্লাস tan সি ইন্টু টি পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেটস কি আছে এটি, অর্থাৎ y3 tan c প্লাস y2 tan b বাই tan b প্লাস tan c প্লাস tan a ইন্টু y1 পুরোটি ডিভাইডেড বাই tan b tan c tan a, tan কোণ b বা tan b যাই লিখি না কেন, tan কোণ c প্লাস tan কোণ এ। এবার আমরা যদি একই রকমভাবে এটি কেটে দিই, তাহলে পড়ে থাকবে আমার ওয়াই কোঅর্ডিনেটস পেয়ে যাব আমি x1 এই y1 tan a, y2 tan b, y3 tan c বাই tan a প্লাস tan b প্লাস tan c। আমরা এই ফর্মুলাতে পেয়ে যাব। হয়তো বোর্ডটি ছোট হওয়ার জন্য অনেক ক্ষেত্রে আমরা যেগুলি দ্বিতীয়বার রিভাইজ করা উচিত ছিল সেগুলি হয়তো করতে পারলাম না, কিন্তু আমার মনে হয় যেভাবে আমি বুঝিয়েছি যদি আবার রিপিট করো, তাহলে দ্বিতীয়বার যদি আবার যদি কোনো জায়গায় ডাউট হয় দ্বিতীয়বার আবার পিছন থেকে ঘুরে এসে দেখো, আমার মনে হয় কোনো রকম ক্লিয়ার
কোনো অসুবিধা হবে না এই কোঅর্ডিনেট কীভাবে এলো বা কীভাবে আমরা এই এইচ পয়েন্টের কোঅর্ডিনেট নির্ণয় করলাম সেটি বুঝতে। কারণ আমি বারবার বলি, এখন আবারও বলছি, আমাদের গণিতের কোনো কিছু যে কম ইম্পর্টেন্ট এরকম কিছু হয় না। আমরা কোঅর্ডিনেটস জিওমেট্রি করতে গিয়ে আমরা একটি লম্ববিন্দু স্থানাঙ্ক বের করতে গিয়ে পুরো ট্রিগোনোমেট্রির ফর্মুলাকে ঝালিয়ে ফেললাম। তো সর্বসময় আমি সবসময় বলে থাকি যে ক্ল্যারিটি গণিতের খুব দরকার। তাই আমরা প্রত্যেকটি চ্যাপ্টার সমানভাবে গুরুত্ব দিয়ে দেখবার চেষ্টা করব। এই একটি টপিকই আমাকে এটি বুঝিয়ে দিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং যদি এই লম্ব বিন্দু সংক্রান্ত কোনোরূপ এখনও ডাউট থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই লেখো। আমি নেক্সট ভিডিওতে চেষ্টা করবো সেই ডাউটগুলো তোমার ক্লিয়ার করে দেওয়ার। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো, কমেন্টস করো আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।